নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। বিগত সপ্তাহে কোনো গল্প না আনতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এই সপ্তাহের পরিবেশনা ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের অভিশপ্ত প্রতিমা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। অফিস ফেরত এসে বসলাম গঙ্গার ঘাটে। অনেকদিন পরে আজ কলেজের দুই বন্ধুর সাথে দেখা করব। পুজো তো প্রায় দরজায় কড়া নাড়ছে, সেই কারণেই দেখা করা। বসে বসে গঙ্গার সৌন্দর্য উপভোগ করছি, হঠাৎ পেছন থেকে কাঁধের ওপর একটা চাটি। ফিরে দেখি শ্রুতি দাঁড়িয়ে। কি রে, কখন পৌঁছলি? এই তো কিছুক্ষণ আগে। মৌমিতা এলো না? আসবে এক্ষুনি হয়তো, দেখ শপিং করতে আটকেছে। তা পুজোর কি প্ল্যান? এখনো তো কোনো প্ল্যান হয়নি তেমন, তবে আমার কাছে কিন্তু একটা চপ্পর প্ল্যান আছে। কি বলতো? দাঁড়া দাঁড়া, আগে মৌমিতাকে আসতে দে, তারপর বলছি। কিছুক্ষণ পর মৌমিতা এসে উপস্থিত। সরি রে, একটু দেরি হয়ে গেল। বল। একটু না, অনেকটা। ওই ফিরতি পথে একটু ধর্মতলা গিয়েছিলাম, পুজো আসছে বলে কথা। তা তোদের পুজোর প্ল্যান কি? কোথায় যাবি বল? আমাদের না, শ্রুতির প্ল্যান। এবার পুজোয় নাকি ওর একটা জব্বর প্ল্যান আছে। তা শোনা, তোর কি প্ল্যান? সপ্তমীর দিন নর্থ নাকি নবমীর দিন সাউথ? এই নর্থ সাউথ তো অনেক ঘুরলাম, এবারে পুজোতে চল কলকাতার বাইরে যাই। কি? কলকাতার বাইরে? অসম্ভব, আমি নেই। পুজোতে আবার কেউ কলকাতার বাইরে যায় নাকি? একদম, আমি মৌমিতার সাথে একমত। নর্থ সাউথ সেন্ট্রাল মিলিয়ে আমাদের পুজো, বাইরে আবার কি? তোর বাবা, তোরা না খুব বোরিং। বোরিং বল আর যাই বল, আমাদের পুজো বাগবাজারে শুরু হয়ে মুদিয়ালিতে শেষ হয়। ওইসব বাইরে ছাইরে হবে না, বাড়ি থেকে পারমিশনও পাবো না। পারমিশন পেয়ে যাবি, বেশি দূরে না, দিনের দিনই ফিরে আসবো। কলকাতা থেকে ওই ট্রেনে 3-4 ঘন্টার পথ। তো কোথায় জায়গাটা? কলকাতা থেকে ট্রেনে ঘন্টা 4 দূরে একটা ছোট্ট গ্রাম আছে, নাম চণ্ডীপুর। কোনো জমিদার বাড়ি বুঝি? তা কত পুরনো পুজো? না, কোনো জমিদার বাড়ির পুজো নয়, সেই গ্রামের আদি মন্দিরের পুজো। তবে সে পুজো এখন আর হয় না। বাহ, পুজো হয় না? তবে সেখানে গিয়ে করবোটা কি? সেটাই তো, যখন সারা জগৎ শারদীয়ার উৎসবে মেতে থাকে, কেবলমাত্র সেই গ্রাম জুড়ে থাকে ঘন অন্ধকার। শুনেছি সেই গ্রামে একটি দুর্গা মন্দির আছে। অনেক বছর আগে নাকি সে মন্দির ঘিরে গ্রামবাসীরা মায়ের আরাধনা করত, কিন্তু আজ অনেক বছর হলো সেই পুজো এবং মন্দির দুই বন্ধ। আর তুই এই অদ্ভুতের গল্পটা কোথায় শুনলি? আমার এক কলিগের দাদা কোন এক কলেজের প্রফেসর, আর এইসব পুরনো মন্দির টন্দির নিয়ে নাকি লেখালেখি করছে। আমি তার লেখা থেকেই জানলাম। আমার কিন্তু জায়গাটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। খুব একটা দূরেও না, সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে যাব। কি বলিস? শ্রুতির কথা মতো ঠিক হলো ষষ্ঠীর দিন ভোরের দিকে আমরা সবাই শিয়ালদহ স্টেশনে দেখা করব। সেই মতো ঠিক সকাল 6টায় আমি শিয়ালদহ পৌঁছে গেলাম। লোকজনের ভিড় সকালেও কম নয়। শ্রুতি আগে থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। কি রে, রেডি তো? মমিতা কোথায়? এই যে, এই যে, এদিকে এদিকে। দেখলাম মৌমিতা ব্যাগ ভর্তি খাবার দাবার নিয়ে হন্তদন্ত করতে করতে আসছে। আমি কিন্তু একদম টাইমে, আজ কিন্তু লেট হয়নি। তা হয়নি, কিন্তু এত খাবার কেন? কতটা পথ বল, খিদে তো পাবেই, তাই না? চল চল, দেরি হয়ে যাচ্ছে, ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। শ্রুতি 3 জনের টিকিট কেটেই রেখেছিল, তাই আর দেরি না করে ট্রেনে চেপে পড়লাম। ঠিক 6:30 নাগাদ ট্রেন বাঁশি দিয়ে চলতে শুরু করলো।
শরতের সকাল, কিছুক্ষণ যেতেই ট্রেন এই শহরের কংক্রিট জঙ্গল ছাড়িয়ে ফেলল। নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ, লাইনের দুই ধার কাশফুলে ভরা। বড় বড় মাঠগুলির ধারে কিছু পুজোর মণ্ডপও চোখে পড়ল, আর সেখান থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ। আর আমরা তিনজন সেই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগোলাম চণ্ডীপুরের দিকে। ঠিক 10:30 নাগাদ ট্রেন এসে দাঁড়ালো চণ্ডীপুর স্টেশনে। ছোট স্টেশন, লোকজনের তেমন কোনো ভিড় নেই। গুটি কয়েক লোক, 2-3 জন লোক ট্রেন ধরে চলে গেল, আর হাতে গোনা কিছু লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ভাঙা ভাঙা কিছু বেঞ্চি, স্টেশনের এক কোনায় ছোট্ট একটি টিকিট ঘর। কোনো স্টেশন মাস্টার চোখে পড়ল না। টিকিট ঘরের পাশে ট্রেনের টাইমিংয়ের একটা লিস্ট ঝোলানো। স্টেশন থেকে বেরিয়ে এলাম। আশেপাশে তেমন কোনো রিক্সা, অটো বা টোটো কোনো কিছুই চোখে পড়ল না। তবে এবার কোন দিকে সেই আদি মন্দির? দেখতে হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে। কাউকে যে জিজ্ঞেস করবি, কোনো লোকজন তো চোখে পড়ছে না। কেমন জানি সব ফাঁকা ফাঁকা, চুপচাপ, মনেই হচ্ছে না দুর্গা পুজো। এই চল তো, পরের ট্রেন ধরে ফিরে যাই, বরং ম্যাডক্সে বসে আড্ডা মারা যাবে। আরে দাঁড়া তো, একটু এগোই, কেউ না কেউ তো নিশ্চয়ই চোখে পড়বে। মন্দিরটা যদি খুঁজে পাই তবে সেটা দেখে আবার ফিরে যাব। এখন আয়। আয়, কিন্তু কোন দিকে? চল সিধা এগোই। জায়গাটা ভালো করে দেখতে দেখতে চল, হারিয়ে গেলে আবার মুশকিল। কিছু দূর চলার পর একটা ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল। চা খাবি তো সবাই? হ্যাঁ, চা খেতে মানা নেই। আমরা 3জন এগিয়ে চায়ের দোকানের সামনে গেলাম। ঝুপড়ি দোকান, দুপাশে 2টো বেঞ্চি পাতা। আমরা গিয়ে বললাম, 3 কাপ দুধ চা দেবে, একটু কড়া করে বানাবেন। বসুন দিদিমণিরা, তা শহর থেকে আসা হচ্ছে বুঝি? হ্যাঁ, আমরা কলকাতা থেকে আসছি। ও বাবা, কলকাতা? তা সেখানে তো অনেক ধুমধাম করে পুজো হয় শুনেছি। এবার লোকটা মাটির ভাঁড়ে চা ঢালতে ঢালতে বলল, একবার কলকাতার পুজো তো একবার বড় শখ। তা আপনারা কলকাতা ছেড়ে এই অজপাড়া গায়ে কারোর বাড়িতে যাবেন নাকি? না না, আমরা কারোর বাড়ি যাব না। আচ্ছা বলছি, আপনাদের এ গ্রামে পুজো হয় না? কথাটা বলা মাত্র লোকটির মুখে একটা ভয়ের ছাপ ফুটে উঠল। কোনো কিছুতে যেন খুব ভয় পেয়েছে। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, গ্রামে গুটি কটা পরিবার থাকে, তারা আর কি পুজো করবে? গ্রামে কোনো পুজো হয় না। আচ্ছা, আপনাদের গ্রামের সেই আদি মন্দিরটি কোন দিকে পড়বে? কথাটা শুনে দোকানদার চমকে উঠল। ভয় ভয় জিজ্ঞেস করলো, আদি মন্দির? আপনারা আদি মন্দিরের কথা কেন জিজ্ঞেস করছেন? আমরা তো সেই আদি মন্দিরটা দেখতেই এসেছি। শুনেছি মন্দিরটা নাকি অনেক প্রাচীন, আর তাতে নাকি এক পুরনো মা দুর্গার প্রতিমা আছে। দোকানদার ভয়ে পাথরের মতো হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, আপনারা ফিরে যান, সেই সেই প্রতিমা দেখতে পাবেন না। মন্দিরের দরজা অনেক বছর ধরে বন্ধ। ঠিক আছে, আমরা বাইরে থেকে দেখেই চলে আসব। কোন দিক দিয়ে যেতে হবে যদি বলে দেন। দোকানদার বলতে না চাইলেও অনেকবার জোর করতে উনি আমাদের পথ বলে দিলেন। চায়ের দাম মিটিয়ে বলে দেওয়া পথে আমরা রওনা হই। বেশ কিছু দূর চলার পর একটা বিষয় বেশ খটকা লাগলো আমার।
তা হলো এতক্ষণেও আমার চোখে কোনো পুজো মণ্ডপ পড়ল না। আশেপাশে তেমন খুব একটা লোকও চোখে পড়ল না। গুটি কয়েক লোক রাস্তায় চলাফেরা করছে। কোন দিক দিয়ে বললো লোকটা, মনে আছে তো? চল আর একটু এগিয়ে দেখি। বলল তো একেবারে গ্রামের শেষ প্রান্তে। কিছু দূর হাঁটার পর চোখে পড়ল এক বয়স্ক মহিলা হেঁটে আসছে। তাকে দেখে শ্রুতি তাড়াতাড়ি পা চালিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলল, শুনুন, আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করতে পারবেন? হ্যাঁ বলুন, কি সাহায্য? আপনাদের তো এ গায়ে আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমরা বাইরে থেকে এসেছি আপনাদের গ্রাম ঘুরে দেখতে। ও তাই বুঝি? আপনি বলতে পারবেন এই গ্রামের আদি মন্দিরটা কোথায়? আদি মন্দির? হ্যাঁ, আমরা মূলত সেই মন্দিরটি দেখবার জন্যই এসেছি। সে মন্দির তো এখন বন্ধ মা, আর তাছাড়া ওই মন্দিরে না যাওয়াই ভালো। কেন বলুন তো? সে মন্দির অভিশপ্ত। সেখানে প্রতিমা এ গ্রামবাসীর ওপর রুষ্ট। না না, আমরা ভেতরে ঢুকতে চাইছি না, বাইরে থেকে মন্দিরটা দেখেই ফিরে আসব। ও আচ্ছা, এদিক দিয়ে কিছু দূর যাওয়ার পর একটা পুরনো বট গাছ আছে, আর সেই বট গাছের পেছনেই আদি দুর্গা মন্দির। তবে হ্যাঁ, মনে রেখো, আলো পড়বার আগেই সেই স্থান ত্যাগ করো। হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ। কিছু দূর চলবার পর বৃদ্ধার কথা মতো সেই বটগাছ আমাদের চোখে পড়ল। পুরনো ঘন বটগাছ। সেই গাছের ছায়ায় স্থানটি বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। বটগাছটি পার করেই দেখতে পেলাম আদি দুর্গা মন্দির। স্থানটি জনমানবহীন, শীতল। গাটা কেমন ছমছম করে উঠল। মন্দিরটা ভাঙাচোরা, লতা পাতায় ঢাকা, কাঠের দরজা, সেটা শিকল দিয়ে আটকানো। সামনের চাতালের অংশে ধুলো ভর্তি। অনেক দিন যাবৎ যে কেউ এই মন্দিরের ত্রিসীমানায় ঘেঁষেনি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা মন্দিরের চারপাশে ঘুরে মন্দিরটাকে ভালো করে দেখলাম। দেখা হয়েছে তোর মন্দির? চল এবার ফিরে যাই। একবার ভেতরে যাবি না? শুনলি না, ভেতরে যাওয়া বারণ। আর তাছাড়া মন্দিরের দরজা বন্ধ। বন্ধ বটে, তবে শুধুমাত্র শেকল এঁটে, কোনো তালা নেই তাতে। তবে বুঝতেই পারছিস এই স্থানটা কতটা ভয়ঙ্কর। তালা না থাকা সত্ত্বেও কেউ এই মন্দিরে প্রবেশ করে না। এখনো তো আলো পড়েনি, বৃদ্ধা তো বললেন অন্ধকার হওয়ার আগে ফিরে যেতে। একবার ভেতরে গিয়ে দেখে আসি না? খুব কি দরকার? ও এতবার করে বলছে যখন, একবার চল গিয়ে দেখে আসি। আমরা তিনজন পায়ে পায়ে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। শেকল খুলে হালকা ঠেলা দিতেই কাঠের দরজা কড়কড় শব্দে খুলে গেল। মন্দিরের ভেতরটা অন্ধকার, ঠান্ডা। কোনোভাবে শ্যাওলা পড়া ভেজা দেওয়াল ধরে গর্ভগৃহের দিকে এগোলাম। কিছুটা ভেতরে যেতেই অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল। ব্যাগ হাতড়ে তিনজনে মোবাইল বের করে তাতে টর্চ জ্বাললাম। সেই আলো চারিদিকে ঘোরাতেই আমাদের চোখে পড়ল এক প্রতিমা।
আমরা তিনজন স্থির হয়ে সেই প্রতিমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মা দুর্গার মুখ ফ্যাকাশে, চোখ দুটো রক্ত জবার মতো লাল, যেন জীবন্ত, সিংহ বিকৃত। মায়ের মুখে আঘাতের চিহ্ন, পাশে শুকনো ফুলের স্তূপ, এক এক অদ্ভুত নীরবতা, যেন সময় থেমে গেছে। মা যেন এক দৃষ্টিতে আমাদের দিকেই তাকিয়ে আছে। এই শোন না, আমরা ফিরে যাই রে প্লিজ। ঠিক আছে, প্রণাম করেই বেরিয়ে যাব। শ্রুতি, তুই এই বিষয়ে আর কোনো কথা বলবি না। ঠিক আছে, প্রণামটা তো করেনি। আমরা তিনজন মায়ের সামনে গিয়ে মাথা নিচু করে প্রণাম করতেই এক তীব্র বাজের শব্দ কানে এলো। সাথে সাথে আমাদের মোবাইলের টর্চগুলো বন্ধ হয়ে গেল। গর্ভগৃহ সম্পূর্ণ অন্ধকার, স্তব্ধ। কি হলো? হঠাৎ মোবাইলের আলো নিভে গেল কেন? তার থেকে বড় কথা, তিনজনের ফোনে একই সাথে গন্ডগোল। এ তো হতে পারে না। এটা স্বাভাবিক নয় একেবারেই। চল এখান থেকে তাড়াতাড়ি বেরোই। কোনোভাবে তাড়াহুড়ো করে আমরা তিনজনে বেরোতে যাব, হঠাৎ শুনতে পেলাম এক নারী কণ্ঠস্বর। আমি জাগ্রত, আমি রুষ্ট, ফিরে যা, ফিরে যা। আমরা পেছনে ফিরে দেখি প্রতিমার চোখে যেন লাল অগ্নিশিখা জ্বলছে। আবার শোনা গেল সেই একই কণ্ঠস্বর। আমি জাগ্রত, আমি রুষ্ট, ফিরে যা, ফিরে যা। আমরা তিনজন আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে কোনো রকম ভাবে দেওয়াল হাতড়ে সেই অন্ধকার মন্দির থেকে বেরিয়ে এলাম। চারপাশটা তখনও বটের ছায়ায় অন্ধকারাচ্ছন্ন। বৃদ্ধা বৃদ্ধা বলেছিল অন্ধকার হওয়ার আগে এই স্থান ছাড়তে। চল এখান থেকে, এখানে আর দাঁড়াস না। হ্যাঁ, সিধা সিধা স্টেশনের দিকে ছোট। প্রথমে যে ট্রেন পাবো সেই ট্রেনেই ফিরে যাব। কোনো রকমে এগিয়ে গেলাম সেই চায়ের দোকানের দিকে। এ যেন বিকেলেই সারা গ্রামে রাত নেমে এসেছে। সবাই যেন নিজের নিজের বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। বেশ অনেকক্ষণ চলার পর দূর থেকে সেই চায়ের দোকান দেখা গেল, কিন্তু সেখানেও ঝাঁপ ফেলা। দোকান দোকান যখন পেয়ে গেছি, তাহলে স্টেশনও পেয়ে যাব। তাড়াতাড়ি পা চালিয়ে স্টেশনের দিকে ছুটলাম। স্টেশনের সিঁড়িতে চোখে পড়ল সেই বৃদ্ধা। আমাদের ছুটে আসতে দেখে সে জিজ্ঞাসা করল, আপনারা আপনারা এত ভয় পেয়ে আছেন কেন? কিছু কি ঘটেছে? আপনাদের বারণ করেছিলাম ওই মন্দির পানে যেতে। বৃদ্ধাকে সব ঘটনা খুলে বলতে সে ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ে ভয়ে বলল, তোমরা সেই মন্দিরের ভেতর প্রবেশ করেছিলে। তোমাদের বারবার বারণ করেছিলাম। তোমরা জানো না তোমরা কত বড় ভুল করেছো। সেই মন্দিরে মায়ের অভিশাপ আছে, সেখানে মা রুষ্ট। কিন্তু কেন? এমন কি ঘটেছিল যে মা রুষ্ট? বহু বছর আগের কথা। তখন দুর্গাপুজোর এত চাকচিক্য ছিল না, আর এত ধুমধামে পূজাও হতো না। ছোট ছোট গ্রামে
গ্রামবাসীরা নিজেদের সামর্থ্য মতো খুবই সাধারণভাবে মায়ের আরাধনা করত। সে সময় দুর্গাপুজো ছিল কৃষি নির্ভর। দেবীকে শস্য, ফল, বৃক্ষ, নদী, পাহাড়ের শক্তি রূপে পূজা করা হতো। গ্রামগুলির প্রান্তে ছোট ছোট মাটির বেদি বা ঘরের কোণে প্রতিমা স্থাপন করে এই পূজা করা হতো। পূজার প্রধান উদ্দেশ্য ছিল সুস্থতা কামনা, রোগ ব্যাধির থেকে রক্ষা, শস্য সম্ভারের আশীর্বাদ। আমাদের চণ্ডীপুর গ্রামেও ওই পুরনো বটগাছের পাশে বেদি তৈরি করে তাতে দেবী প্রতিমা প্রতিষ্ঠিত করা হতো। সপ্তমী থেকে দশমী গ্রামবাসীরা আনন্দের সাথে দেবীর পূজায় অংশগ্রহণ করত। সব রকমের আচার নিয়ম মেনে করা হতো পুজো। গ্রামবাসীদের বিশ্বাস ছিল দেবী রাতে গ্রামে ঘোরেন, লোকেদের রোগ ব্যাধি দূর করেন, কষ্ট দূর করেন, অসৎদের শাস্তি দেন। আর সে সময় মিথ্যে কথা বললে দেবী রুষ্ট হন। কিন্তু এক বছর দুর্ভাগ্য নেমে এলো চণ্ডীপুরে। তখন বিভিন্ন গ্রামে গ্রামে জমিদার বাড়ির পুজোর হিড়িক শুরু হয়ে গেছে মহা আড়ম্বরে। এই গ্রামের জমিদার তখন মায়ের পুজো নিজের হাতে নিতে মরিয়া হয়ে ওঠেন। গ্রামবাসীকে বোঝান যে তিনি পুজো করলে বা তিনি পুজোর ভার নিলে এ গ্রামের পুজোর আড়ম্বর আরো নাকি বাড়বে। ইংরেজ সাহেবরা অতিথি হয়ে এলে এই গ্রামের আরো উন্নতি হবে। সরল গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করার জন্য তিনি বটগাছের পেছনে যেখানে প্রতিবার মাকে প্রতিষ্ঠা করা হতো সেখানে এই মন্দিরটি স্থাপন করলেন। তাতে গ্রামবাসীরা খুশি হয়ে পুজোর সম্পূর্ণ দায়িত্ব জমিদারের পরিবারের হাতে সঁপে দিল। কিন্তু তারা জানতো না যে এর পেছনে জমিদারের অসৎ উদ্দেশ্য আছে। দিন দিন জমিদার ও তার পরিবারের লোভ বাড়তে থাকে। পুজোর সামগ্রী বাজারের নিকৃষ্ট জিনিস দিয়ে বদলে দেয় তারা। পুরোহিতদের অবজ্ঞা করে তাড়িয়ে দেওয়া হয়। মা দুর্গার প্রতি যে ভক্তি তা ধীরে ধীরে লোভে পরিণত হয়। আর সেই লোভ বাড়তে বাড়তে এক ভয়ঙ্কর পরিণতিতে পৌঁছয়। সেবার নবমীর রাতে পুজো শেষ হওয়ার পর সকলের নজর এড়িয়ে জমিদার ও তার দুই বিশ্বস্ত লোক মন্দিরের ভেতর প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল প্রতিমার গায়ের গয়না খুলে তা মোটা দামে বিক্রি করা। সেই রাতে তারা যেই প্রতিমাকে স্পর্শ করে সেই মুহূর্তে মন্দিরের বাইরে সশব্দে এক বাজ পড়ে। শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি। মন্দিরের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর আর্তনাদ। গ্রামবাসীরা সেই আর্তনাদ শুনে মন্দিরের দিকে ছুটে গিয়ে দেখে মন্দিরের ভেতর সব প্রদীপ নিভে গেছে এবং প্রতিমার সামনে পড়ে আছে জমিদারের মৃতদেহ। প্রতিমার চোখ জ্বলন্ত, যেন তার রাগে ক্ষোভে পরিপূর্ণ।
হঠাৎ নারী কণ্ঠে তখন শোনা যায়, আমি জাগ্রত, আমি রুষ্ট। তবে থেকে যখনই এই মন্দিরে কেউ পুজো করেছে বা প্রতিমাকে স্পর্শ করবার চেষ্টা করেছে, তখনই সে শুনতে পেয়েছে সেই রাগান্বিত কণ্ঠস্বর। আমরা বৃদ্ধার সাথেই প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। বৃদ্ধা বলল, স্টেশনের কর্মচারীদের খাবারের দায়িত্ব আমার, আমি তাই দিতে এসেছিলাম। সন্ধে হবার আগে ঘরে ফিরতে হবে। পরের ট্রেন এলে তোমাদের তুলে দিয়ে আমি বাড়ি ফিরে যাব। পুজোর এই 4টে দিন আলো পড়ার পর চণ্ডীপুরে কেউ বাড়ির বাইরে থাকে না। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে ঢুকলো প্ল্যাটফর্মে। আমরা ট্রেনে উঠে গেলে বৃদ্ধা বিদায় নিয়ে চলে গেল। সন্ধে 7টা নাগাদ এসে নামলাম শিয়ালদা স্টেশনে। সেখানে লোকেদের ভিড়, আলোর জাঁকজমক আর আমাদের অতি পরিচিত কলকাতার ট্রাফিক, এসব দেখে ধরে যেন প্রাণ ফিরল। শুনলেন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের অভিশপ্ত প্রতিমা। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব। ক্যাসেল অফ স্টোরিজের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা।